তাণ্ডব চালিয়ে রিমাল বিদায় নিলেও উপকূলে রেখে গেছে ক্ষতচিহ্ন। ঘরবাড়ি ও সহায় সম্পদ হারিয়ে দিশেহারা বাসিন্দারা। ঘুরে দাঁড়ানোর লড়াই কিভাবে শুরু করবেন তা নিয়ে রয়েছে উদ্বেগ। এদিকে তীব্র বাতাস নয়, বেশি ক্ষতি হয়েছে দীর্ঘ সময় জুড়ে চলা বৃষ্টিতে। পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ গইয়াতলা গ্রামের বাসিন্দা মাজেদা বেগম। ৫ ছেলের সবাই থাকেন আলাদা। স্বামী মারা গেছেন ২০ বছর আগে। প্রতিবেশীদের অনুগ্রহে চলে সংসার। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বসতঘর হারিয়ে পড়েছেন বিপাকে। আমার কোনো আছে, আমি তো বাসায় না এখন বাসটায় আছি। তাই যাই ওই মানের ঘরে নামাজ পড়ি, মানের ঘরে যাইয়ে ঘরের মধ্যে কেমনে থাকুন, তার তো কোনো কায়দা দেখিনি। শুধু মাজেদা বেগমেরই নন, এ গ্রামের আরো অন্তত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ৫০০ জনের। গ্রামবাসী যেটি বলছেন, এই ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি তাদের আরেকটি বড় দুঃখ রয়েছে আন্ধারমানিক নদীর তীর ঘেঁষায় বেড়িবাঁধটি। এ বেড়িবাঁধটি উপচিয়ে সোমবার পানি ঢুকেছে লোকালয়ে, যার কারণে নষ্ট হয়েছে ফসলের ক্ষেত। নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলা, হাকিমপুর, মোস্তফাপুর সহ গ্রামের সংখ্যা অন্তত ৪০টি। চারপাশ ঘিরে আছে আন্ধারমানিক নদী। ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের অন্তত ৩ কিলোমিটার এলাকা। স্থানীয়রা বলছেন এই ইউনিয়নের বাসিন্দা অন্তত ৫০,০০০। রিমালের হানায় কারো উড়ে গেছে ঘরের চালা, কেউ হারিয়েছেন ঘেরের মাছ, নষ্ট হয়েছে ক্ষেতের ফসল ও সবজি। সবজি ক্ষেতগুলো মনে করেন আড়ি রোপণ করছে, ওই জাহাজ দেশে বেড়া দেশে, এগুলো তো কিচ্ছু নাই, এগুলো সব শেষ। গ্রামবাসী বলছেন গতি কম থাকলেও ঝড়টি বেশিক্ষণ স্থায়ী হওয়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে। রিমালের তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি এখানকার কোনো পরিবার। ঘরের তো ক্ষতি হয়েছে, গাছ গাছ পরিয়ে টরিয়ে ওই দুই ঘর দুয়ারে কারেন্টের এই ছোট্ট বুট্টে সব পরিয়া চলে নিছে। ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টিতে বিধ্বস্ত পুরো এলাকা। মাথা গোজার ঠাই হারিয়ে দিশেহারা বেশিরভাগ পরিবার। থাকার তো মনে করেন জায়গা নাই, থাকার জন্য মনে করেন কিছুই করলে ভালো হইতো। কলাপাড়ার ১২ ইউনিয়ন ও ২ পৌরসভায় দুর্গতের সংখ্যা ৭৫,১৩০ জন। পুরোপুরি বিধ্বস্ত ১৪০টি বাড়ি আর আংশিক ক্ষতিগ্রস্ত ৬০০-র উপরে। মারা গেছেন একজন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলাপাড়া, পটুয়াখালী। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে খুলনার কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে বেড়ি বাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত। পানিবন্দী হাজারো মানুষ। তৈরি হয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রাম এটি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামটি। পানি এখনো নামেনি। বাড়িঘর যে গরিব মানুষজন প্রতি বছর যদি এবার ভাঙে, তাহলে বাড়িঘর তৈরি করা খুবই সমস্যা, যার কারণ হলো এই এলাকায় আমরা বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁধ হয়ে যাওয়ার পরে তারপরে পানি কল দিয়ে সরে নদীতে নেমে যাবে, আর এই পানিটা হচ্ছে আপনার জোয়ারে এখন ভর্তিছে, ভাটায় আবার সরে যাবে। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে গ্রামবাসী। সবচেয়ে বেশি বিপদে নারী ও শিশুরা। নেই পর্যাপ্ত খাবার, সুপেয় পানির সংকটও তীব্র। সব জায়গায় পানির বেশি লবণাক্ত পানি, তার জন্য আমরা মিষ্টি পানি পাই না, সেজন্য পানির কষ্ট। ওইখানে ঘরের অর্ধেক সন্নিকুর মাটি সব ভিগি ভারিয়েছে, ঘরের ভিতরে থাকার কোনো আশ্রয় নেই। সেই সঙ্গে তৈরি হয়েছে গবাদি পশুর খাবারের সংকট। গবাদি পশু রাখার জায়গা পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে মালিকেরা। গবাদি পশু তো এই যখন ভেঙে গেছে তখন ওর সব বুক সমান পানি উঠে গেছে, তারপর কি করি ছাগল আস্তে আস্তে বাইর করে নিয়ে গেছি। ভেঙে যাওয়ার পর থেকে পানি জমা গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা হচ্ছে। পানিরও সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা। আর এই পর্যন্ত কেউ বানতে আসে এদিকে, আর কেউ দেখাশোনা করতেও আসেনি এখনো। কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভেসে গেছে শতাধিক চিংড়ির ঘের। স্থানীয়রা বলছেন দুর্বল হয়ে পড়ায় জোয়ারের সময় এখনো ভাঙছে বাঁধের কোনো কোনো অংশ। এক পাশে সুন্দরবন, আরেক পাশে জনবসতি। ঘূর্ণিঝড় রিমাল আসার পর থেকে এখানকার মানুষ পানিবন্দী। এখানে নেই পানি, রয়েছে খাবারের সংকট। গত 2 থেকে 3 দিন ধরে সরকারের পক্ষ থেকে বা জনপ্রতিনিধির পক্ষ থেকে কেউ আসেননি এখানে দেখাশোনা করতে। মোহাম্মদ ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কয়রা, খুলনা। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীর নিঝুম দ্বীপ সবচেয়ে বেশি প্লাবনের শিকার হয়েছে, সেক্ষেত্রে এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি কেমন, আর সেখানকার যেসব বাসিন্দারা রয়েছে তারা কি খাবার পানি ঠিকমতো পাচ্ছেন কিনা?
আপনি যথার্থই বলেছেন। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া, আবার হাতিয়ার মধ্যে সবচাইতে ঝুঁকিপূর্ণ একটি দ্বীপ হচ্ছে নিঝুম দ্বীপ। এই দ্বীপে প্রায় 40,000-এর মতো মানুষের বসতি রয়েছে। যখনই ঝড় জলোচ্ছ্বাস আঘাত হানে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। দ্বীপের কোনো পাশেই কোনো বেড়িবাঁধ নেই। পুরো দ্বীপটি আসলে 3 পাশে মেঘনা এবং এক পাশে বঙ্গোপসাগরের মাঝখানে দ্বীপটি, ফলে বরাবরই ঝড় জলোচ্ছ্বাসে এখানে বড় ধরনের ক্ষতি। এবারের রিমালের আঘাতে পুরো দ্বীপের সবগুলো পথঘাট, সড়ক অর্থাৎ কাঁচা সড়ক, পাকা সড়ক যতগুলো রয়েছে সবগুলো পানির নিচে তলিয়ে গেছে। এবং আমরা গতকাল সর্বশেষ যা জানতে পেরেছি, দ্বীপের এক শিশু ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে গতকাল সকালে সে রাস্তায় যে গর্ত তৈরি হয়েছে সেখানে পানিতে ডুবে মারা গেছে। এবং পুরো দ্বীপটি এখনো অনেক এলাকা পানির নিচে তলিয়ে আছে এবং পথঘাট সব একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে সেখানে মানুষ এক ধরনের মানবেতর জীবন যাপন করছে। অন্যদিকে হাতিয়া উপজেলার সাথে পুরো বাংলাদেশের এবং জেলা সদরের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে গত 5 দিন থেকে। ফলে ভোলার মনপুরে সহ হাতিয়ার বিভিন্ন এলাকার প্রায় কয়েক হাজার মানুষ এপারে আটকা পড়েছে এবং তাদের খাওয়া দাওয়া এবং থাকার ভীষণ কষ্ট হচ্ছে। এ হচ্ছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাগেরহাটের পানগুছি ও বলেশ্বর নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে মোড়লগঞ্জ ও শরণখোলার বিস্তীর্ণ অঞ্চল। 3 দিনে ভেঙে যাওয়া বাঁধ সংস্কার না হওয়ায় এখনও লোকালয় পানিতে নিমজ্জিত। বাড়িঘর হারিয়ে খেয়ে না খেয়ে দিন যাপন করছেন এখানকার মানুষ। পানগুছি নদীর 410 কিলোমিটার বাঁধ ভেঙে 1.5 কিলোমিটারের বেশি বাঁধ উপচে প্লাবিত হয়েছে বাগেরহাটের মোড়লগঞ্জের বারৈখালী, বৈবনিয়া ও পঞ্চপুরন ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ। ঘূর্ণিঝড় রিমাল আঘাতে 3 দিন পরেও বাঁধ সংস্কার শুরু হয়নি। এখনও জোয়ারের পানিতে ভাসছে বাড়িঘর, ক্ষেত খামার। আশ্রয় ও সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন গ্রামবাসী। 17 বছর ভিতরে কোনো কাজ আমাদের এই এলাকায় হয়নি। আমাদের এই বাঁধ ভেঙে যাওয়ার পরে কোনো জিওব্যাগ বা কোনো পানি উন্নয়নের বোর্ড আসে নাই। আমরা এখন বর্তমানে আছি ঝুঁকিপূর্ণভাবে, কারণ এখানে পানি আসতেছে যাইতেছে। অন্যদিকে শরণখোলার বলেশ্বর নদীর বাঁধ ও রিংবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে রায়েন্দা ইউনিয়নের রাজুর গ্রাম ও শরণখোলা সদরের বেদিবাঁধের রিংবাঁধ এলাকা। মাঠ থেকে শুরু করে বাড়িঘর, রাস্তাঘাট প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 5,000 মানুষ। এখানে জীবনযাপন এখন দুর্বিষহ। জোয়ারের পানি ঢোকে আমাকে রান্না বাড়া করার কোনো কাজে না। 2-3 দিন পরে তামাইতে অনাহারে। এখন পর্যন্ত এই পানি ওঠে, জোয়ারে উঠতে আছে, তাই ঠিক করার মতো তো কায়দা এখন পর্যন্ত হয় নাই। জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের দেয়া হবে সহায়তা। এছাড়া বাঁধ সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থ বরাদ্দ দিয়েছি, চাউল দিয়েছি, শুকনা খাবার দিয়েছি। ঘর বাড়ি অনেক ভেঙে গেছে। এটা আসলে আমরা অ্যাসেসমেন্ট করার পরে ওদের আদার সহযোগিতা লাগে সেটি আমরা করব। যত দ্রুত সম্ভব এই সকল বাঁধের মধ্যে দিয়ে যেন পানি না আসে সেই বিষয়ে আমরা একটা মহাদেশের কথা বলে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। তবে শরণখোলা ও মোড়লগঞ্জে ক্ষতিগ্রস্ত মানুষের পরিসংখ্যান নেই স্থানীয় প্রশাসনের কাছে। গৃহস্থলীর পানি এখনো নামেনি। 3 দিন ধরে নেই বিদ্যুৎ সংযোগ। এর সাথে শুরু হয়েছে সুপেয় পানির সংকট সহ নানা সমস্যা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শরণখোলা। রাজশাহীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিতে গাছেই নষ্ট হয়ে যাচ্ছে লিচু। কালচে আকার ধারণ করার পাশাপাশি ফেটে যাচ্ছে সুস্বাদু ফলে। এছাড়া ঝরে পড়ছে ফজলি, লক্ষণভোগ ও আশিনা জাতের আম। এ অবস্থায় পরিপক্ক ফল দ্রুত বাজারজাতের পরামর্শ কৃষি বিভাগের। জ্যৈষ্ঠ শুরুতে রাজশাহীর বাজারে উঠতে শুরু করে দেশি জাতের লিচু। নামানোর অপেক্ষায় ছিল পূরবী, চায়না, বেদানা সহ বেশ কিছু জাত। এরই মধ্যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লণ্ডভণ্ড চাষিদের স্বপ্ন। এবার মুকুল ভালো আসলেও তীব্র তাপপ্রবাহ, এরপর ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছেই নষ্ট হচ্ছে লিচু। এ অবস্থায় লোকসানের শঙ্কায় রয়েছেন বাগান মালিকরা। গাছে ফল ছিল, কিন্তু বর্তমানে তাপদাহে লিচু একবারে পুড়ে গেছে এবং ঝড়ে অনেক সব পড়ে গেছে। নিচে তো ধরেন যাওয়ার পুড়া বাদ হয়ে গেছে, নিচে ধরেন যাওয়ার করার কিছু না, এগুলো ফেলে দিতে হবে। নিচে 70-80 হাজার টাকা খরচ করছি, সে টাকাটাও আমরা পাবো না এবং যেটা আছে গাছে সেটাও এখন ফেটে চলে যাবে রোদের তাপে। লিচুর পাশাপাশি ঝরে পড়ছে গাছের আম। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি এড়ানোর সুযোগ নেই উল্লেখ করে পরিপক্ক ফল দ্রুত বাজারজাতের পরামর্শ কৃষি বিভাগের।
এটা আমাদের কৃষকদের কাছে যে পরামর্শ হচ্ছে সেটা হলো যে আপনারা দ্রুত হারভেস্ট করবেন, হারভেস্ট করে বাজারে এটা বাজারজাত করতে হবে, এটা বিক্রি করা, তাছাড়া অন্যভাবে এটা রিকভারি দাগটা কালো দাগ বা রিকভারি করা সম্ভব না। এবার রাজশাহীতে 30,800 টন লিচুর উৎপাদন লক্ষ্য এবং আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,315 টন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মেরুং ও কবাখালী ইউনিয়ন ও জেলা সদরে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা কবলিত দীঘিনালায় ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। পাহাড়ি ঢলের বিষয়ে আরও জানাতে এবার খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এই বন্যার ফলে তো কৃষি চাষের ধানের জমি পানিতে তলিয়ে গেছে, তো কৃষকরা কি পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন? পানিবন্দী মানুষ পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পাচ্ছেন কি? দেখুন, ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে খাগড়াছড়িতে কিন্তু প্রায় 24 ঘন্টার বেশি টানা বর্ষণ ছিল, যে কারণে খাগড়াছড়ির নিম্নাঞ্চল সবচেয়ে যে নিচু এলাকা খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের, সেখানে সর্বশেষ আমরা যে খবরটা নিচ্ছি, গতকাল রাত পর্যন্ত অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। 20টি গ্রামের 16 থেকে 1700 পরিবার তারা পানিতে নিমজ্জিত ছিল। এবং একই সাথে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার আরেকটি ইউনিয়ন কবাখালী ইউনিয়ন, সেখানে অন্তত কয়েকটি ওয়ার্ডের 5 থেকে 6টি গ্রাম পানিতে তলিয়ে গিয়েছে। এবং তারা যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে তাদেরকে গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এবং মেরুং ইউনিয়নের যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলোতে বন্যা কবলিত মানুষ ছিল তাদেরকে কিন্তু গরম খাবার অর্থাৎ খিচুড়ি সহ অন্যান্য যে খাবার ছিল সেটা কিন্তু রান্না করে দেওয়া হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আসলে এখানে এখনো আশ্রয়কেন্দ্রে মানুষ রয়েছে, তাদেরকে সকালবেলা প্রশাসনের পক্ষ থেকে আরো কিছু ত্রাণ সহায়তা দেওয়া হবে। অর্থাৎ এখন যে আসলে পানি নেমে যাওয়ার কারণে মানুষ আশ্রয়কেন্দ্র থেকে কিছুক্ষণ পরে তারা কিন্তু ঘরে ফিরতে শুরু করবে। এবং বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এবং এই যে আকস্মিক বন্যা, সেটার কারণে মানুষ কোনো রকমের প্রস্তুতি ছিল না, যে কারণে আসলে আমরা দেখেছি যে দিঘিনালা উপজেলায় বিশেষ করে যে সমস্ত বোরো ধান এখন কিন্তু আসলে কাটা শেষ হয়নি, সেই ধানগুলো বেশ কিছু ধান কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গেছে, যে কারণে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বেশ কিছু পুকুর, অন্তত 50 থেকে 60টি পুকুরের মাছ কিন্তু বেশি গেছে, যে কারণে যারা মৎস্য চাষী তাদের ক্ষতি হয়েছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকাল বন্ধ থাকার পরে সাজেক এবং খাগড়াছড়ির সাথে সড়ক যোগাযোগ, বাগাইহাট এবং মাচালঙ্গে পানিটা নেমে যাওয়ায় সড়ক যোগাযোগ চালু হয়েছে। পর্যটকরা সাজেকে যারা আটকা পড়েছে তারা খাগড়াছড়ি ফিরছে এবং একই সাথে লংগদুর সাথে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ সেটাও চালু হয়েছে। এই ছিল আসলে বন্যা পরবর্তী সবশেষ খবর। খাগড়াছড়িতে বন্যা পরবর্তী পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সুন্দরবনে এখন পর্যন্ত 39টি মৃত হরিণ উদ্ধার হয়েছে। ঝড়ে আহত 17টি হরিণকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ডুবে গেছে বনের মিঠা পানির পুকুর, ক্ষতিগ্রস্ত হয়েছে বনের ফাঁড়ির জেটি, সড়ক ও বনকর্মীদের আবাসিক ঘর। বন বিভাগের দাবি, ঝড়ে অবকাঠামোর ক্ষতি 5 কোটি টাকারও বেশি। ঘূর্ণিঝড়ে আঘাতে বিপর্যস্ত হয় পূর্ব সুন্দরবনের দুবলার চর। এখানে প্রায় 100 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস তছনছ করে চারপাশ, ভেসে আসে বনের হরিণ। ঝড়ের সময় জামতলা, কটকা, করমজল, বুড়িগোয়ালিনী, কলাগাছিয়া, হলদিবুনিয়া সহ 15টি স্থান থেকে মারা যাওয়া হরিণ ও আহত হরিণ ভেসে আসে। কটকা অভয়ারণ্য কেন্দ্র থেকে আমরা মৃত হরিণ উদ্ধার করেছি এবং সেটা মাটি চাপা দিয়েছি। এছাড়া বিভিন্ন জায়গায় পানির স্রোতে ভেসে যাওয়া কিংবা আহত অবস্থায় আমরা 17টি হরিণ জীবিত উদ্ধার করেছি। পরবর্তীতে সেটি সেবা শুশ্রূষা করে বনে অবমুক্ত করেছি। 26-27 মে ঘূর্ণিঝড় রেমাল সরাসরি আঘাত হানে সুন্দরবনে, সাথে 135 মিলিমিটার ভারী বৃষ্টি। এতে পশ্চিম সুন্দরবনের কলাগাছিয়া, হলদিবুনিয়া, পুষ্পকাঠি, নটাবেকি, মান্দারবাড়িয়া বনের মিঠা পানির পুকুর প্লাবিত হয়েছে জোয়ারের নোনা পানিতে। বিপর্যস্ত হয়েছে জেটি, বনফাড়ির রাস্তা ও ঘর। ঝড়ের সময় এখানে তীব্র বাতাসে বিপর্যস্ত হয় চারপাশ। আমার অভিজ্ঞতা থেকে এইটাই মানে সর্বোচ্চ ঝড় আমি পাইছি। এখানে আমার একটা কাঠের জেঠি ছিল, জেঠিটাও ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে গেছে। বন বিভাগের দাবি, ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত 5 কোটি টাকার অবকাঠামো ধ্বংস হয়েছে, যা দ্রুত সংস্কার প্রয়োজন। বনের অভ্যন্তরে বন বিভাগের প্রায় শতাধিক পুকুর, যেটা মিষ্টি পানির একমাত্র উৎস ছিল বনের মধ্যে, এবং বিভিন্ন বন্য প্রাণী, বনজীবী এবং বনকর্মীরা যেটা খাবারের কাজে ব্যবহার করতেন, প্রতিটি পুকুরে নোনা পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ফলে মাঠ পর্যায়ে এখন খাবার পানির তীব্র সংকট বিরাজ করছে।
বনের হরিণ ও শূকরের মৃতদেহ উদ্ধার করা হলেও বাঘ, বানর সহ অন্য প্রাণীদের হতাহতের তথ্য নেই বন বিভাগের কাছে। সেই সাথে সুন্দরবনের পরিবেশ, গাছ ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণে অনুসন্ধান চলছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুন্দরবন, সাতক্ষীরা। ঘূর্ণিঝড়ের পরে টানা বৃষ্টিতে স্থবির দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। ক্রেতাশূন্য বাজারে বেচা কেনা নেই বললেই চলে। এছাড়া দফায় দফায় বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে গুদামে রাখা পণ্য। ঈদের আগে এমন পরিস্থিতিতে দিশেহারা ব্যবসায়ীরা। এ যেন এক অচেনা খাতুনগঞ্জ। কুলি মজুরের হাঁক ডাক নেই ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। ঝুম বৃষ্টিতে অলস সময় কাটছে আড়তদার, মোকাম মালিক এবং শ্রমিকদের। কিছু পণ্যবাহী গাড়ি আসলেও বৃষ্টির কারণে পণ্য উঠানামায় দুর্ভোগে পড়েছেন তারা। সবচেয়ে বেশি বিপাকে শ্রমিক ও বিভিন্ন পচনশীল পণ্যের ব্যবসায়ীরা। বেচা কিনা নাই, এই জন্য মানে আঙ্গ কোনো কামাই রুজি নাই, আঙ্গ মানে লইতে হইতে খাইতে কষ্ট। এই আজিয়া ধরো এই যে এক সপ্তাহ পর্যন্ত পুরা ধরো এই যে আমাকে একারে অসুবিধা। একদিকে বিক্রি নেই, অন্যদিকে বৃষ্টির পানিতে গেল 4 দিন ধরে সয়লাব পুরো এলাকা। গুদামে রাখা অনেক পণ্য নষ্ট হচ্ছে পানিতে। এতে আমদানি করা পণ্য যথাসময়ে বিক্রি করা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। কোরবানি ঈদের আগে এমন পরিস্থিতিতে দিশেহারা তারা। বৃষ্টির কারণে বেচা কিনা আগে গত 2 দিন আগে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক কমে গেছে, 50% কম। তারপর আপনার বৃষ্টির কারণে মোকাম থেকে মাল এখানে আসতেছে না, যার কারণে এখানে যেগুলো আছে গতকালের চেয়ে আজকে 2-3 টাকা বাড়তি আছে। মাল আসছে কম, একটা বিক্রি নাই বললেই চলে। কয়েকদিন ধরে প্রচুর তো অনেক খরচে, দোকান ভাড়া উঠতেছে, এক্সট্রা বিল, কারেন্ট বিল সবগুলো উঠতেছে, কোনোটা বন্ধ নাই। সাধারণত খাতুনগঞ্জে প্রতিদিন 1200 কোটি টাকার পণ্য বেচা কেনা হয়, তবে গেল 4 দিনে তা 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। তৃতীয় ধাপে আজ 87 উপজেলায় শুরু হবে ভোটগ্রহণ। সকাল 8টা থেকে একটানা ভোটগ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে মঙ্গলবার চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া এবং নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এ নিয়ে মোট 22 উপজেলায় ভোট স্থগিত করল ইসি। ষষ্ঠ উপজেলা ভোটে মোট 495 উপজেলার মধ্যে 485টিতে 4 ধাপে নির্বাচন হচ্ছে এবার। তৃতীয় ধাপে 109টি উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নেয় ইসি। তবে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে স্থগিত হয়েছে 22 উপজেলার ভোট। তাই বুধবার ভোট 87 উপজেলায়। তৃতীয় ধাপে ভোটার 2 কোটির ওপর। এর মধ্যে 16টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট। ইসি জানিয়েছে এ ধাপে প্রায় 58,000 পুলিশ সদস্য মোতায়েন থাকছে, সাথে থাকছে লক্ষাধিক আনসার সদস্য। এ ধাপে এরই মধ্যে বিভিন্ন পদে 12 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তো আমরা আরও বাড়িয়ে দিয়েছি। ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ আসছিল, তার সাথে থার্ড ফেজ আরও বেড়েছে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায়। অতএব সেটা কোনো সমস্যা নাই। এখন আবহাওয়া কেমন হবে না থাকবে তার উপর তো অনেক কিছুই নির্ভর করতে পারে। কারণ ভোটার উপস্থিতি কেমন হবে এই মুহূর্তে আমরা বলতে পারছি না, এটা ভোটের দিনই বোঝা যাবে। কমিশনার আলমগীর জানান 1% ভোট পড়লেও তা গ্রহণ করবে ইসি। ভোটের হার বেশি দেখানোর সুযোগ নেই। কমিশনে যদি 1% ভোট পড়ে তাহলেও কমিশন হ্যাপি। ভোটার যা আসবে তাই। আমাদের কঠোর নির্দেশ যে ভোটার যদি একজন আসে কোনো কেন্দ্রে, একটি ভোটই হবে, 2টা দেখানোর কোনো সুযোগ নেই। আর ভোটার যদি 50 জন আসে 50 জনই দেখাবে। ওখানে কোনো ভোট বাড়ানোর বা কমানোর কোনো সুযোগ নেই। এবং যদি কেউ এই কাজ করে এবং সেটা যদি প্রমাণ হয় তার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিই। প্রথম ধাপে 139 উপজেলায় ভোট হয় 8 মে। এসব উপজেলায় ভোটের হার ছিল প্রায় 36%। 21 মে দ্বিতীয় ধাপে ভোট পড়ে 38 ভাগ। চতুর্থ ধাপে ভোট গ্রহণ 5 জুন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে আরও জানাতে এবার ময়মনসিংহ থেকে যোগ দেবেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, ভোটগ্রহণ তো 8টার দিকে শুরু হবে, তার আগে আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার সার্বিক পরিস্থিতি ও ব্যবস্থাপনা কেমন দেখছেন? আমি এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজির শিমলা কেন্দ্রে কিন্তু রয়েছে। আপনি জানেন যে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং ময়মনসিংহে কিন্তু আজকে 3টি উপজেলায় ভোট গ্রহণ হবে। ফুলবাড়ী
নির্বিঘ্ন করার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে ভোট গ্রহণের আগে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এখানে আনসার সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে, এছাড়া ভোট গ্রহণের সাথে যারা সংশ্লিষ্ট তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। ময়মনসিংহের 3টি উপজেলায় কিন্তু প্রায় 41 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ঈশ্বরগঞ্জে চেয়ারম্যান পদে 4 জন এবং ত্রিশালে 5 জন, এছাড়াও কিন্তু ফুলবাড়িয়াতে 5 জন চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন। এছাড়া ফুলবাড়িয়াতে 22 চেয়ারম্যান পদে 6 জন, ত্রিশালে 22 চেয়ারম্যান পদে 4 জন এবং ঈশ্বরগঞ্জে 6 জন প্রার্থী রয়েছেন। মোট 41 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আজকে কিন্তু এই 3টি উপজেলায় 5 লক্ষ ভোটার কিন্তু তাদের আজকে ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা যেটি জেনেছি যে গত 2টি নির্বাচনে আমরা যেটি দেখেছি যে ভোটার উপস্থিতি কিন্তু অনেকটাই কম ছিল এবং সেই কারণে প্রার্থীরা যেটি আমরা দেখেছি প্রার্থীদের মধ্যে এক ধরনের প্রস্তুতি, তারা কিন্তু রিক্সা, টমটম এগুলি ভাড়া করেছেন যা ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসার জন্য। তারা যেটি বলছেন যে আসলে এই নির্বাচনে 3য় ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি কিছুটা হলেও বাড়বে। আজকে আবহাওয়া কিন্তু মোটামুটি ভালো রয়েছে এখানে, যদিও এখন পর্যন্ত যেটি দেখেছি যে আকাশ কিন্তু গুমুট হয়ে আছে, তারপরও সারাদিন আবহাওয়া ভালো থাকার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে ভোটার উপস্থিতি এবার তারা বাড়ানোর যে প্রস্তুতি সেটি নিয়েছেন। গত নির্বাচনে আমরা যেটি দেখেছি যে 30%-এর কাছাকাছি কিন্তু ভোটার উপস্থিতি হয়েছে এবং এই আজকের যে নির্বাচন 3টি উপজেলায়, সেই নির্বাচনের মধ্যে কিন্তু 2টি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী এবং ত্রিশাল উপজেলায় কিন্তু 2 জন বিএনপি দলীয় প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যার কারণে কিন্তু ত্রিশাল উপজেলায় একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার আভাস কিন্তু আমরা পেয়েছি এবং আমরা এই 5 জন প্রার্থীর মধ্যে যে 3 জন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠবে তার মধ্যে কিন্তু বিএনপি দলীয় 2 জন প্রার্থী রয়েছেন এবং যার কারণে ত্রিশাল উপজেলায় এবারে কিন্তু ভোটার উপস্থিতি অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। এখন বেলা 8টা বাজে ভোট গ্রহণ শুরু হবে। এই মুহূর্তে আমি যে কেন্দ্রটিতে রয়েছে এখনো কিন্তু ভোটাররা কিন্তু কেন্দ্রে এসে উপস্থিত হয়নি, তবে কেন্দ্রের বাইরে আমরা ভোট গ্রহণের যে প্রস্তুতি, ভোটারদের যে প্রার্থীদের যে লোকজন রয়েছে তাদেরকে আমরা দেখেছি যে তারা কিন্তু ভোটারদেরকে যে সিরিয়াল দেওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়েছেন এবং সেখানে কেন্দ্রের বাইরে আমরা ভিড় দেখেছি এবং 8টা বাজার সাথে সাথে কিন্তু কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে এবং নির্বিঘ্নে ভোট গ্রহণ করার জন্য সকল ধরনের প্রস্তুতি প্রশাসনের রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আসলে নির্বাচনকে নির্বিঘ্ন করতে যেই সিচুয়েশন তৈরি করা দরকার তারা কিন্তু সেটি করে রেখেছেন এবং যে কোনো ধরনের গোলযোগ এড়ানোর জন্য তাদের প্রস্তুতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। 3য় ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের খবর ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু সালে মুসা। কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের 56 নম্বর ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে মঙ্গলবার কিছু মাংস উদ্ধার করেছে ভারতের সিআইডি ও বাংলাদেশের ডিবি পুলিশ, যেগুলো ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহের খণ্ডিত অংশ বলে ধারণা করছে পুলিশ, যা নিশ্চিত হওয়া যাবে ডিএনএ পরীক্ষার পরই। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গত 12 মে ভারতে যান চিকিৎসার কথা বলে। 13 মে থেকেই তিনি নিখোঁজ। এরপর 22 মে খবর আসে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। ঘটনার পর নড়েচড়ে বসে কলকাতা ও ঢাকার গোয়েন্দা পুলিশ। যৌথ অভিযানে নামে 2 দেশের পুলিশ। অবশেষে নিখোঁজের 15 দিন পর ঘটনাস্থল সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো কিছু মাংস। পুলিশের ধারণা এগুলো এমপি আজিমের মরদেহের অংশবিশেষ। প্রত্যক্ষদর্শী ও আবাসনের পরিচ্ছন্নতা কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল জানান, উদ্ধার করা মাংসগুলোর ওজন প্রায় 4 কেজি। ছোট ছোট পিস করে মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে ফ্ল্যাশ করে মানে সেই মাংসটা ফ্ল্যাশ থেকে পাইপের মধ্যে দিয়ে মানে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। এর আগে মঙ্গলবার সকালে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে অভিযান চালানোর কথা জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে এই সেফটি ট্যাঙ্কি সুয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা মানে সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেন্সিকের জন্য কিন্তু রাখা আছে।
এমপি আজিম হত্যার রহস্য উদ্ঘাটনে বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার মোট 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুই দেশের পুলিশ। তাদের দেয়া তথ্যে মরদেহ উদ্ধার অভিযানে নামে কলকাতার সিআইডি ও বাংলাদেশের ডিবি পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া 9 জুন তার স্ত্রী ও মেয়েকে তলব করেছে সংস্থাটি। এর আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেয় আদালত। একই সঙ্গে তাঁদের ব্যাংক হিসাব আটক করারও আদেশ দেয়া হয়। ঢাকা মহানগর আদালতে সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন মঙ্গলবার এই আদেশ দেন। গত 22 এপ্রিল সংবাদ সম্মেলনে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। এরপর 23 এপ্রিল হাইকোর্ট এক আদেশে বেনজির আহমেদের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতির বিষয়টি হলফনামা আকারে 2 মাস পর জানাতে দুদককে নির্দেশ দেন। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজিপি ছিলেন। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির প্রশ্নে সরকার বিব্রত নয় বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধ অস্বীকার করে পার পাবার সুযোগ নেই। দুর্নীতির ব্যাপারে সরকার আপোষহীন। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুর্নীতির বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত করার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। সাবেক সেনা প্রধানও যদি অপরাধী হন তাহলে তার বিষয়ে তদন্ত করতে দুদকের বাধা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশে 75 পরবর্তীকালের একমাত্র রাজনীতি ক্ষমতাসীন রাজনীতিক যিনি অপরাধীকে অপরাধী হিসাবে দেখেন। দলের লোকও ক্ষমা নেই। আজিজ আহমেদ ও বেনজির আহমেদের বিষয়ে বিএনপি নেতাদের মন্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন বিতর্কিত ব্যক্তিদের বিষয়ে বিএনপি সরকারের আমলের দৃষ্টিভঙ্গি নিয়ে। তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি কে করেছে তার বিচার? এ কোহিনুরের বিচার কি হয়েছে? আশরাফুল হুদা রকিবুল হুদার বিচার কি হয়েছে? তাদের আমলে তারা যেসব তাদের যে নেতারা দুর্নীতি করেছে, হাওয়া ভবনের দুর্নীতি, এগুলোর বিচার কি তারা কোনোদিন করবে? অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার রাত 12:15টার দিকে মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাহবুবুল হাসান মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও ছিলেন। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে 8 থেকে 10 জন দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন মাহবুবুল হাসান। পথে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত মাহবুব হাসানের ওপর হামলা করে। এ সময় আহত হন 3 জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে মৃত ঘোষণা করেন। আহত 2 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যার ঘটনা ঘটে বলে দাবি কর্মী সমর্থক ও স্বজনদের। সংবাদ পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমি হাসপাতালে এসেছি। আসার পরে 2 জনকে ঢাকা রেফার করা হয়েছে, আর সাবেক চেয়ারম্যান মাহবুব চেয়ারম্যানকে মৃত ঘোষণা করা হয়েছে। অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আর সকল সংস্থাই কাজ করছে। রাজশাহীতে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে চাঁদাবাজরা। অভিযুক্তদের 7 দিনের মধ্যে আটক করার নির্দেশ দিয়েছে আদালত।
ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী যাতে এই সাহস না দেখায় সেজন্য কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতিরা। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মুরাল। সম্প্রতি সেই কাজের জন্য 10 লাখ টাকা চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দেয় সন্ত্রাসীরা। মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত খবরটি হাইকোর্টের নজরে আনেন 2 আইনজীবী। আদালতকে তারা জানান, রোববার 20-25 জনের একদল যুবক মুরাল নির্মাণের কাজ বন্ধ করে দেয়। পরের দিনই রাজশাহীর বোয়ালিয়া থানায় জিডি করে পানি উন্নয়ন বোর্ড। শুনানি শেষে 7 দিনের মধ্যে চাঁদাবাজদের গ্রেপ্তার করতে আইজিপি ও রাজশাহী পুলিশ কমিশনারকে নির্দেশ দেয় আদালত। মুরাল নির্মাণে যে সকল সন্ত্রাসীগণ বাধা দিয়েছে, এই সকল অপরাধীদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে না, এই মর্মে স্বপ্রণোদিত রুল জারি করেছেন এবং এর সঙ্গে 7 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মহামান্য হাইকোর্ট বিভাগের এই সংশ্লিষ্ট বেঞ্চে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে আর কেউ যাতে এমন সাহস না পান সেজন্য কঠোর হওয়ার আদেশ দিয়েছেন আদালত। বাংলাদেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেসব কাজগুলোও এই চাঁদাবাজির কারণে বন্ধ হয়ে গেছে। এগুলা কোনোভাবে করতে দেওয়া যায় না, এ সংক্রান্ত আদালত অবজারভেশন দিয়েছে এবং আদালত কথা বলেছে ইতিপূর্বে যা হয়েছে এখন থেকে এমন কোনো নিউজ হলে আমার কোর্ট তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। জানা গেছে যারা চাঁদা দাবি করেছেন তারা রাজনৈতিক দলের কর্মী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 37 বছর ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভূমিকা রাখছে বিশ্বের শান্তি রক্ষায়। সাবেক সেনা কর্মকর্তাদের দাবি, তারই স্বীকৃতি হিসেবে শান্তিরক্ষা মিশনে এদেশের সদস্য বাড়ছে। বলছেন 3 ধাপে যাচাই বাছাই করে পাঠানো হয় তাদের। বিবেচনা করা হয় দক্ষতা, পেশাদারিত্ব ও মানবিক গুণাবলী। 1988 সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছে বাংলাদেশ। দক্ষতা ও সুনামের সঙ্গে সেবা দিচ্ছে বিশ্বের 43টি দেশে। 2023 সাল পর্যন্ত প্রায় 2 লাখ বাংলাদেশি শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন। শান্তি রক্ষায় জীবন উৎসর্গ করেছেন 168 জন, আহত হয়েছেন 266 জন। শান্তিরক্ষী পাঠানোর তালিকায় প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ। আমাদের পেশাদারিত্বের কারণেই কিন্তু সিয়েরা লিওনে বাংলাকে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে নিয়েছে এবং সিয়েরা লিওনে এখনো সিয়েরা লিওন বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কুল অনেকগুলো আছে। ইউএনএ এমনও দেশ আছে যেখানে বাংলাদেশ কন্টিনজেন্ট যখন মার্চ করে, মুভ করে, তখন দে ওয়েলকাম, আর অন্য দেশের কন্টিনজেন্ট গেলে তখন ঢিল মারে, প্রতিবাদ করে। বর্তমানে বাংলাদেশের সশস্ত্র ও পুলিশ বাহিনীর প্রায় 6000 সদস্য শান্তিরক্ষা মিশনে রয়েছেন। সাবেক সেনা কর্মকর্তারা জানান, কঠিন পরীক্ষার মাধ্যমে তাদের বাছাই করা হয় এবং মিশনে পাঠানো হয় মেধাবীদেরই। 3 ধরনের ক্রস চেক করা হয় বিফোর টেকিং এনিবডি টু ইভেন পিসকিপিং মিশন। জেনারেলাইজ যে ক্রাইটেরিয়া, এটা তো পাস করতেই হবে। ইন এডিশন টু দ্যাট আরও ইউএনের বেশ কিছু ক্রাইটেরিয়া দেয়া থাকে, সেই ক্রাইটেরিয়াতেও উত্তীর্ণ হতে হয়। শুধুমাত্র বাংলাদেশ সিলেক্ট করলেই হয় না, ইভেন অনেক অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কম্পিট করতে হয় পৃথিবীর অন্যান্য সকল সেনাবাহিনী অথবা তাদের অফিসারদের সাথে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা যে সুনাম অর্জন করেছে তা কেউ ম্লান করতে পারবে না। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরে ধান কাটা মাড়াইয়ে কম্বাইন্ড হারভেস্টার মেশিন কৃষকদের গলার কাঁটা হয়েছে। বারবার মেশিন নষ্ট হওয়ায় সময়মতো ধান কাটতে না পারায় এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের অসহযোগিতায় বিপাকে পড়েছেন তারা, হচ্ছেন ক্ষতিগ্রস্ত। এ বিষয়ে পাওয়া অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। প্রতি বছরই শ্রমিক সংকটে ধান কাটা মাড়াই নিয়ে দুর্ভোগে পড়েন দিনাজপুরের কৃষক। এই সংকট দূর করতে এবং সময় ও খরচ বাঁচাতে ভর্তুকি দিয়ে কৃষককে কম্বাইন্ড হারভেস্টার দেয় কৃষি বিভাগ। শুরুতে সুবিধা পেলেও যন্ত্রটি নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। 16 থেকে 17 লাখ টাকায় কেনা এসব যন্ত্র বারবার নষ্ট হলেও কোনো সেবা দিচ্ছে না কোম্পানি, বরং কৃষকদের বেশি দামে যন্ত্রাংশ কিনতে বাধ্য করার পাশাপাশি কিস্তির টাকা নিয়েও করা হচ্ছে হয়রানি।
কোনো পাঁচপাতি পাওয়া যায় না, আর যদি পাওয়া যায় যেটার দাম হলে 400 টাকা, যার দাম হচ্ছে 5000। একটা খারাপ হয় একটা ভালো করে, একটা খারাপ হয়, এইভাবে মানে আজও চলতেছে গাড়িটা, কিন্তু এভাবে এটা চলে কেউ লাভবান হতে পারবে না। এই গাড়ি দুইটা গাড়ি আমাদের উঠাই নিয়ে গেল, কিস্তি দিতে পারিনি, কিস্তিতে তো নেওয়া ছিল আমাদের গাড়ির টাকা দিতে পারিনি। কৃষকদের এসব অভিযোগ অস্বীকার করেছে হারভেস্টার মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান, দেখাচ্ছেন নানা অজুহাত। পার্টস নিয়ে আসতে হয়তো সময় লাগে, কাস্টমারের প্রয়োজন এখন, এটা আসতেছে 2 দিন পরে বা 3 দিন পরে, এই জন্য কিছু কারণে আমাদের সার্ভিসটা লেন্জি হয় আর কি। কৃষকদের ভোগান্তির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তা। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা কোম্পানির সাথে এবং কৃষকের সাথে আলোচনা সাপেক্ষে এটির যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং আশা করি সমস্যাটির দ্রুত সমাধান হবে। গত 4 বছরে জেলায় 500 কম্বাইন্ডার হারভেস্টার কিনেছেন কৃষকরা, যার মধ্যে শতাধিকই পড়ে আছে বিকল হয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অসচ্ছল মুক্তিযোদ্ধা যাদের জায়গা আছে কিন্তু বাড়ি তৈরির সামর্থ্য নেই, তাদের এই সমস্যা সমাধানে বীর নিবাস নামের বাড়ি তৈরির প্রকল্প নেওয়া হয়। এজন্য 732 বর্গফুট জায়গায় ঘর তৈরিতে সরকারি বরাদ্দ 14 লাখ টাকা। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হলেও নীলফামারীর ডিমলায় তা ভেস্তে যেতে বসেছে কর্মকর্তাদের উদাসীনতায়। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এই প্রকল্প বীরনিবাস নিয়ে স্বপ্ন দেখেন নীলফামারীর ডিমলা উপজেলার 32 মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, কিন্তু ঠিকাদারের অনিয়ম আর কর্মকর্তাদের উদাসীনতায় নানা প্রশ্নের মুখে এই উদ্যোগ। বাড়ি যে পাইলাম, বাড়ি পাইতে কোনো লাভ নাই, বাড়িতে ঘর দিয়ে জল পড়তেছে, কোনো বিম নাই, কোনো রড নাই, ঘরের বানো এটার বানো খুব খারাপ, আর ঘর দিয়ে এখন পানি পড়তেছে, পানি একদম চয়ে পড়তেছে। ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হস্তান্তরের আগেই ধরেছে ফাটল, আবারও কোথাও কাজ শেষ না করেই চলে গেছে ঠিকাদার। 2.5 বছর আগে থেকে হয়েছে ওই কাজটা, ওইখান থেকে কাজটা বন্ধ হয়ে আছে, কাজটা খুবই নিম্নমানের কাজ। রড দিছে কি দেয় নাই, আমাদেরকে দেখায়ও নাই, ছাদ ঢালাই করছে, দরজা জানলা তো ভাঙি যাচ্ছে, ওরা লাগিয়ে দিছে যেমন ওইরকমই আছে, কিন্তু দরজা ভাঙি পড়ে যাচ্ছে। এসব অনিয়মের অভিযোগ করতে গিয়েও অনেকেই পড়েছেন কর্মকর্তাদের রোষানলে। জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার নিকট জোর দাবি জানাচ্ছি। ঠিকাদারি প্রতিষ্ঠান বা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কথা বলতে রাজি হননি, তবে এই প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ভিন্ন কথা। যেগুলো এখনই অভিযোগ করা হচ্ছে সেগুলো আমরা ঠিকাদারের মাধ্যমে সংশোধন করে দিচ্ছি, আর যেগুলো আল্লাহ মাফ করুক ভবিষ্যতে আরও আসবে সেগুলো ঠিকাদার অবশ্যই সংশোধন করে ফাইনালি ঘরগুলো হস্তান্তর হবে। সরকারি অর্থে অপচয় বন্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের অসম্মানকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। ঘূর্ণিঝড় রিমানের তাণ্ডবে ভারতের মিজোরাম, আসাম, নাগাল্যান্ড ও মেঘালয়ে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস। এতে বলা হয়েছে নিহতদের মধ্যে 12 জনই মারা গেছে মিজোরামের আইজল শহরের কাছে পাথর খনি ধসের ঘটনায়। এখনও 7 জন নিখোঁজ রয়েছে। এতে শোক জানান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। সেই সাথে মৃতদের পরিবারের জন্য 4 লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে মিজোরাম সরকার। দুর্যোগের কারণে স্কুল, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি অফিস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আসামের গুয়াহাটিতে গাছ পড়ে 19 বছরের কিশোরের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির কারণে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু পরিবার। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।